বর্তমান সরকার দেশের রাজস্ব বৃদ্ধির জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। এজন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাতে হয় প্রথমেই। তবে এই সাধুবাদ সরকার আসলে পাওয়ার যোগ্য হতো যদি যৌক্তিকভাবে রাজস্ব বৃদ্ধির পথ তৈরি করার কোনো চেষ্টা করত। আমরা জানি সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড দেশে রাজস্ব বৃদ্ধির জন্যে অটোরিকশা চালক, যাকে আসলে বাংলার টেসলা বলা হয়, এই অটোরিকশা চালকদের উপরে এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে মোটর বাইক চালকদের উপরে বিভিন্ন রকম কর আরোপ করার চেষ্টা করছে, সিদ্ধান্ত নিয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার আগে এনবিআরের বিজ্ঞ ব্যক্তিদের কিছু বিষয় পর্যালোচনা করা খুবই জরুরি ছিল। তাদের যুক্তি হচ্ছে দেশে সাধারণত 110 সিসি পর্যন্ত যারা বাইক চালায় তারা নিম্ন আয়ের মানুষ, এবং তার উপরে 111 থেকে উপরে বিভিন্ন সিসির যারা বাইক চালাচ্ছেন তারা বেশি ক্রয় ক্ষমতা রাখেন, তাদের আয় বেশি। এ কারণে তাদের উপর সরকার বিভিন্ন রকম আয়কর নির্ধারণ করতে পারে, যেখান থেকে সরকারের রাজস্ব বাড়তে পারে। খুবই যৌক্তিক বিষয়, খুবই যৌক্তিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের এই বিজ্ঞ রাজস্ব কর্মকর্তারা কি জানেন যে বাংলাদেশের এই মোটর বাইক সাধারণত 111 থেকে 150 সিসি পর্যন্ত যে মোটর বাইকগুলি রয়েছে, এই মোটর বাইকগুলি চালিয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ বেকার জনগোষ্ঠী রাইড শেয়ারিংয়ের মাধ্যমে আয় করছে, যাদের কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা কি সরকার করতে পেরেছে? দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করেও খুব কম কর্মসংস্থানের সুযোগ থাকার কারণে এই সমস্ত বেকার যুবকরা বাইক চালিয়ে জীবন নির্ধারণ করছেন, এবং এই বাইকের খুব স্বল্প আয়ে তাদেরকে সংসার চালাতে হচ্ছে। উপরন্তু আমরা জানি সম্প্রতি যে তেলের ব্যাপক আকারে সংকটের পর তেলের মূল্য বৃদ্ধির কারণে তাদের খরচ বেড়ে গেছে, বিভিন্ন রকম পণ্যের দাম বেড়ে গেছে, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে কথা নাই বা বললাম। তো এই পরিস্থিতিতে যদি রাইডারদের উপরে এই বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই বাড়তি কর আসলে বহন করবে তারা কোথায় থেকে? অটোরিকশা চালক, বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত বিপুল পরিমাণ অটোরিকশা রয়েছে, এবং এই অটোরিকশা চালকদের উপর দেশের যে বিপুল পরিমাণে রাজস্ব আসার সুযোগ আছে সেটা আসলে নাই, কারণ বেশিরভাগই অটোরিকশা অনিবন্ধিত। তবে সরকার যদি এই জায়গাটায় মনোযোগ দিত, নিবন্ধিত অটোরিকশার সংখ্যা দিনে দিনে বাড়াতো, তাহলে হয়তো সেখান থেকে কিছু রাজস্ব আসতো নিবন্ধনের সময়। কিন্তু নিবন্ধনকৃত অটোরিকশা চালকদের উপরে বাড়তি করের বোঝা চাপানো একদমই অদূরদর্শী একটা সিদ্ধান্ত। কারণ এই অটোরিকশা চালকরা সাধারণত খুবই নিম্ন আয়ের মানুষ, যারা অন্য কোনো সুযোগ না পেয়েই অটোরিকশা চালাচ্ছে। তো সেক্ষেত্রে এই নিম্ন আয়ের মানুষদের উপর বাড়তি করের বোঝা চাপানোটা কোন ধরনের যুক্তি, এটা আমার মাথায় আসে না। বাংলাদেশের রাজস্ব বাড়ানোর জন্য সরকার যদি উপযুক্ত ব্যবস্থা নেয়, তাহলে বিভিন্ন রকম বড় বড় যে কর্পোরেট হাউসগুলি রয়েছে, বড় বড় কোম্পানিগুলি রয়েছে, সেগুলিতে তাদের বাৎসরিক আয় এবং অন্যান্য দিকে যদি সুষ্ঠু সঠিক পর্যালোচনা করে, তাহলে দেশের রাজস্ব এমনিতেই অনেকটা বেড়ে যাবে। আমরা জানি সম্প্রতি বাংলাদেশে কিছু কিছু মোটর সাইকেল শিল্প গড়ে উঠছে, প্রায় 10টির মতো মোটরসাইকেল শিল্প গড়ে উঠেছে। যদি বাড়তি করের বোঝা বহন করতে হয়, তাহলে মোটরসাইকেল শিল্পের উপরে এটা ব্যাপক আকারে প্রভাব ফেলবে। বাংলাদেশে ভারী যন্ত্রাংশ শিল্প গড়ে ওঠা খুবই জরুরি দেশের কর্মসংস্থান সৃষ্টির জন্য। তাই সরকার রাজস্ব বাড়াবেন, শুধু সরকারের আয় বাড়াবেন, দেশের জনগণের আয় নিয়ে চিন্তা করবে না, এটা কি ধরনের সিদ্ধান্ত? এটা আমার মাথায় আসে না। সবার আগে দেশের জনগণের আয় বাড়ান, দেশের জনগণের আয় বাড়ানোর পথ তৈরি করেন। দেশের জনগণের আয় বাড়ানোর পথ যদি করতে পারেন, তাহলে সেখান থেকে আপনারা আয়কর বেড়ে যাবে, আয়করের এলিজেবল জনগোষ্ঠী বেড়ে যাবে, তখন আপনাদের এমনিতে আয়কর বেশি আসবে। এই দিকে আপনারা মনোযোগ দেন। আগে মানুষকে আয় করার পথ তৈরি করেন, তারপরে আয়কর নিয়ে চিন্তা করেন। আগে আয়কর নিয়ে চিন্তা করে আপনাদের পকেট ভারী করার কোনো মানে হয় না। আমি অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে জড়িত। বাংলাদেশের আয়কর বৃদ্ধির জন্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজস্ব বোর্ডের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসাররা। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আমি আমার কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থেকে জানি যে প্রতি মাসের 15 তারিখে যে বিগত মাসের ভ্যাট রিটার্ন আমরা দাখিল করি, এই ভ্যাট রিটার্ন দাখিল করার সময় যেই কর্মকর্তারা এই রিটার্নগুলি গ্রহণ করেন, তারা মাত্র 2-3 হাজার টাকার একটা করে খাম রিসিভ করে শুধুমাত্র বাড়ি ভাড়ার উপরে ভ্যাট রিটার্ন গ্রহণ করছেন, কাউকে কাউকে জিরো রিটার্ন দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। তো এই জায়গাগুলিতে আপনারা কীভাবে হাত দেন? এই জায়গাগুলিতে রাজস্বের দিকে তাকান।
এই সমস্ত কর্পোরেট হাউসগুলি কম ইনকাম করে না, এই সমস্ত কোম্পানিগুলি কম ইনকাম করে না, সেখান থেকে রাজস্ব বাড়ান। তাদেরকে আবার পর্যালোচনা করার জন্য যে সমস্ত ভ্যাট গোয়েন্দাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা আবার বিভিন্ন সময় তদারকির নামে বিভিন্ন কর্পোরেট হাউসে অভিযান চালিয়ে সেখান থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা যদি আমার এই অভিযোগকে নিয়ে পর্যালোচনা করেন, যদি সুষ্ঠু তদন্ত করেন, অসংখ্য থলের বিড়াল, অসংখ্য রাজস্ব কর্মকর্তারা এখান থেকে বেরিয়ে আসবে, ধরা খাবে। এগুলি বলতে গেলে বাংলাদেশে আসলে বড় বিপদ, বাংলাদেশে সত্য কথা বলাটা খুব বড় অন্যায়। কিন্তু যদি আপনার মাথায় ন্যূনতম ঘেলু থাকে, আপনাদের মাথায় ন্যূনতম ঘিলু থাকে, ন্যূনতম মেধা থাকে, তাহলে এই সমস্ত দরিদ্র জনগোষ্ঠীর উপর ট্যাক্স চাপাবেন না। আপনি সঠিক জায়গায় সঠিকভাবে হানা দেন। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, তাদের প্রকৃত আয় খুঁজে বের করেন, রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি খুঁজে বের করেন। যেই রাজস্ব কর্মকর্তারা এই পচা ঘিলু নিয়ে এই সমস্ত আয়কর বাড়ানোর চেষ্টা করছে, তার সম্পদের হিসাব বের করেন। সে কীভাবে সামান্য বেতনে এত এত সম্পদের মালিক হয়ে গেছে সেটা খুঁজে বের করেন। তাহলেই দেখবেন যে সঠিকভাবে ভ্যাট নির্ধারণ, ট্যাক্স নির্ধারণ তারা করবে, রাজস্ব এমনিতেই বেড়ে যাবে।